হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ চলছে আমি জানি, এবং তোমাদের সেকেন্ড সামেটিভে যদি ফিজিক্যাল সায়েন্সের কথা বলি তাহলে সেখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি মার্কসের থাকে। আমি যদি মাধ্যমিক 2027-এর কথাও ভাবি তাহলেও সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 90 নাম্বারের মধ্যে মোটামুটি 50%-এর ওপরে কি থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে। 36 মার্কসের শর্ট কোয়েশ্চেন থাকে, তারপরে কি থাকে, 3 মার্কসের কোয়েশ্চেন। 3 মার্কসের কোয়েশ্চেন কখনো ওরকম থাকে যে হ্যাঁ টোটাল 3 মার্কসের কোয়েশ্চেন থাকে না, পার্ট মার্ক থাকে, 1+1+1, 1.5+1.5, বা 2+1, 1+2, এই ধরনের জিনিসগুলো থাকে যেটা তোমরা সেকেন্ড সামেটিভেও দেখতে পাও। তো শর্ট কোয়েশ্চেন সবাই একটুখানি একটু ভালো মতন করে করো। আর তোমাদের জন্যই আমি শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। 50টা শর্ট কোয়েশ্চেন একদম বেছে বেছে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছে। তো পরীক্ষার আগে একবার জাস্ট এই ভিডিওটা দেখে নাও যারা সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে? চলো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, অথবা কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো চলো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি আছে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে আলফা বিটা এবং গামার মান কত হবে। একদম ইজি জিনিস। দেখো, এখান থেকে যদি বলি আমরা আলফা বিটা গামার মান কত হবে, তোমরা একবার ট্রাই করো, কমেন্ট সেকশনে জানাও। জানালে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আলফা ইস টু বিটা ইস টু গামা, এটা কত হবে? 1:2:3 হবে, ঠিক আছে? আরেকটা রিলেশন হয়, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই টু ইজ ইকুয়ালস টু কি হয়, গামা বাই 3। এই রিলেশনটা থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, এটা থেকেও জিজ্ঞাসা করতে পারে, এখানে যেরকম এটা থেকে জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যান্সার কি হবে? 1:2:3। তাহলে অ্যান্সার কি হবে? এ। ক্লিয়ার? বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো। চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে কঠিন তরল এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে সরি গামা এস, গামা এল, গামা জি হলে এদের মধ্যে কোনটি সঠিক? কার আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হবে? ইজি কোয়েশ্চেন, জাস্ট একটুখানি ট্রাই করো তাহলে পরে তোমরা বুঝতে পারবে। দেখো, কঠিন পদার্থ আছে, তরল পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ আছে, কার প্রসারণ বেশি হবে? অবভিয়াসলি গ্যাসের আয়তন প্রসারণ বেশি হবে। তার মানে এখানে কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে গামা জি, গামা এল, গামা এস, এ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? সব থেকে বেশি প্রসারণ কার হবে? গ্যাসের, তারপরে কার? লিকুইডের, তারপরে কার? সলিডের। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি বলছে, কাচের গায়ে প্ল্যাটিনাম তার সিল করে আটকানো যায়, তার কারণ কি? কাচের গায়ে আমি প্ল্যাটিনামের তারকে সিল করে আটকাতে পারবো, কেন? কেন আমি কাচের গায়ে প্ল্যাটিনামের তারকে সিল করে আটকাতে পারবো? তার কারণ হচ্ছে কাচের আর প্ল্যাটিনামের কি হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হয়, প্রায় সমান হয়, তাই জন্য পসিবল। ক্লিয়ার? যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেম না হতো তাহলে কিন্তু পসিবল হতো না, ঠিক আছে? চলো, নেক্সট কোয়েশ্চেন এখানে আমাদের কি বলছে, স্থির চাপে বা স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো, একটা কথা পরিষ্কার মাথায় রাখবে, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বলুক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, দুটারই অ্যান্সার কি হবে, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। অনেক সময় না এরকম লিখে দেয়, 273 ডিগ্রি সেলসিয়াসটাকে নিচে রেখে দেয়। এই অ্যান্সারটা ঠিক, এটাও ঠিক। কেন? ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি ওপরে ওঠাই তাহলে ইনভার্সই না আসবে, -1ই তো আসবে। তো এই দুটাই ঠিক কিন্তু। ক্লিয়ার? তাহলে ভুল কোনটা? ভুল যদি এরকম দেওয়া থাকে 273, এখানে যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে এটা ভুল। ঠিক কোনটা হবে? এটা ঠিক, এটা ঠিক। যদি ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে তাহলে ভালো কথা, যদি উপরে থাকে তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স থাকতে হবে, ব্যাস এতটুকুন জিনিস। নেক্সট কি বলছে, তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটু ট্রাই করো, ভাবার চেষ্টা করো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করবে। দেখো, একটু যদি ভালো মতন করে ভাবো, এখানে আমরা বলতে পারবো যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করবে? তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, প্রাথমিক আয়তনের উপর নির্ভর করবে, তাপমাত্রার পরিবর্তনের উপর কি করবে, নির্ভর করবে। তা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। এগুলো কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। দেখো, পরীক্ষায় এরকম কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ এর একক কি, ওর একক কি। এরকম ধরনের কোয়েশ্চেন খুব কম জিজ্ঞাসা করে, কারণ জানে এগুলো সব স্টুডেন্টসই পড়ে যাবে। কোয়েশ্চেন কেমন জিজ্ঞাসা করবে, এরকম ধরনের যেগুলো তোমরা বইয়ে ঠিকঠাক করে খুঁজে পাবে না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কি হবে?
কোনো পরিবাহী আছে, ওর দৈর্ঘ্যটাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? দেখো এটা একটুখানি কনফিউজিং জিনিস আছে, তোমাকে এখানে একটু ভালো করে বুঝতে হবে। এখানে বুঝতে হবে হচ্ছে পরিবাহী ওয়ান, পরিবাহী ওয়ান, আর এখানে আরেকটা লিখবো হচ্ছে পরিবাহী টু। পরিবাহী ওয়ানের সাপোজ করো তোমার L1, A1, রো, R1, এখানে L2, A2, রো, R2। রোটা কি হচ্ছে? সেম। কেন সেম? তার কারণ হচ্ছে একই পদার্থের তৈরি, মানে একটা পদার্থের দৈর্ঘ্যটাকে টেনে লম্বা করতেছি না। এখানে কি বলছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? তাহলে এখানে আমরা দেখব কোনো একটা পরিবাহী এরকম আছে, এটাকে টেনে যখন আমি লম্বা করতেছি, তুমি একটা ভালো জিনিস লক্ষ্য করবে, এখানে L1 যদি এটার দৈর্ঘ্য হয় আর এটার দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে এটারও ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল A1 হবে, আর এর ক্ষেত্রফল কি হবে? A2 হবে। দেখো কোনো একটা পদার্থের যদি আকার পরিবর্তন করি, যাই করি না কেন, আমি কোনো একটা ঘনবস্তু, যদি আমি চোঙ থাকে ওটা থেকে শঙ্কু তৈরি করি, শঙ্কু থাকে ওটা থেকে গোলক তৈরি করি, গোলক আছে ওটা থেকে ঘনক তৈরি করি, যাই করি না কেন, একটা পদার্থ থেকে যখন আরেকটা পদার্থ তৈরি করতেছি, একটা ঘনবস্তু থেকে যখন আরেকটা ঘনবস্তু তৈরি করতেছি, তার আকার আকৃতি সব পরিবর্তিত হতে পারে, বাট আয়তন কি থাকবে? আয়তন অলওয়েজ সেম থাকবে। তাহলে এক্ষেত্রেও যদি আমরা দেখি এর আয়তন আর এর আয়তন কি হবে? সেম হবে। তাহলে আমি যদি বলি এর আয়তন কত, এর আয়তন হবে হচ্ছে, এর আয়তন কত হবে? এর আয়তন হবে হচ্ছে A1, L1। এর আয়তন কত হবে? এর আয়তন হবে হচ্ছে A2, L2। আর দুটা কি হবে? সেম হবে। আয়তন অলওয়েজ কি হবে? সেম হবে। এবার আমাকে বলে দিয়েছে দৈর্ঘ্যটাকে আমি কি করতেছি? দৈর্ঘ্য দ্বিগুণ করতেছি। তাহলে এইটাকে যদি আমরা L ধরি, দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরে কত হবে? 2L। চলো কালার চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি হবে? A1L ইজ ইকুয়ালস টু কি হবে? A2, 2L। L দিয়ে L কাটবে, তাহলে A1 ইজ ইকুয়ালস টু কি হবে? 2A2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A2 ইজ ইকুয়ালস টু কি হবে? A1 বাই 2। তার মানে এখানে যদি A1 টাকে আমরা কি ধরি? A ধরি, তাহলে A2 টা কত হবে? A বাই 2। এত অব্দি বুঝতে পারছো? এবার আমাকে কি বলছে, আচ্ছা রোধাঙ্কের কি পরিবর্তন হবে? রোধাঙ্ক তো অপরিবর্তিত থাকবে। রোধাঙ্ক কি থাকবে? রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমি চেঞ্জ করি, কোনো কোনো পরিবাহীর যদি দৈর্ঘ্য চেঞ্জ করি, কোনো পরিবাহীর যদি আমি পার্শ্বতলের ক্ষেত্রফল চেঞ্জ করি, তাহলে ওর রোধাঙ্কের কি পরিবর্তন হবে? না, রোধাঙ্কের পরিবর্তন হবে না। তাহলে কিসের পরিবর্তন হবে? রোধের পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? রোধে, আমি তো কোশ্চেনের ফার্স্টেই বলে দিলাম রোধাঙ্ক সেম থাকবে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে রোধাঙ্ক লেখা ছিল, ঠিক আছে? দেখো রোধের পরিবর্তন হবে। যদি আমাকে কোশ্চেনটাতে জিজ্ঞাসা, রোধাঙ্কের বদলে জিজ্ঞাসা করতো রোধের কি পরিবর্তন হবে, তাহলে আমরা কি করতাম? রোধের কি পরিবর্তন হবে এটা যদি আমাকে জিজ্ঞাসা করতো, তাহলে আমি কি করতাম? দেখো তাহলে পরে আমরা এখানে কি করতাম, যে R1 ইস টু R2 বের করতাম। R1 কত হবে? রো L1 বাই A1, রো L2 বাই A2, রো রো কাটবে, L1 কত? L হবে, A1 কত? A হবে, ইস টু L2 কত? 2L হবে, A2 কত? A বাই 2 হবে। তাহলে এখান থেকে L L কাটবে, A কাটবে, তার মানে 1 কত আসবে? 4। 1 কত হবে? 4। মানে পূর্বের রোধের 4 গুণ হবে। পরবর্তী ক্ষেত্রে রোধ কি হবে? পূর্বের রোধের 4 গুণ হবে। ঠিক আছে? এখানে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছিল? রোধাঙ্ক জিজ্ঞাসা করেছিল। রোধাঙ্কের কোন রকম পরিবর্তন হবে না। যদি তোমাদেরকে আমি ভালো মতন একবার দেখিয়ে দিই, ওয়েট জাস্ট সেকেন্ড। দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলি রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোধ নির্ভর করে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের ওপর, রোধ নির্ভর করে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, রোধ নির্ভর করে হচ্ছে রোধাঙ্কের ওপর। রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? অন্য কালার দিয়ে লিখি।
রোধাঙ্ক নির্ভর করে হচ্ছে উপাদান, পরিবাহীর উপাদান, পরিবাহীর উষ্ণতা, আর কিসের উপর? তাপ, চাপ, আর কিসের উপর নির্ভর করে? আর নির্ভর করে হচ্ছে আলোক তীব্রতা। আচ্ছা আমি সরে যাচ্ছি এক সেকেন্ড। আর কিসের উপর নির্ভর করতে পারে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এই সব বিষয়ের উপর কি করবে? নির্ভর করবে। এতটুকু জিনিস বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সমান্তরাল সমবায়ে তিনটি রোধের সম্পর্ক যদি R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3 হয়, তবে রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সম্পর্ক কি হবে? দেখো ইজি একটা জিনিস, এখানে যদি এরকম থাকে, এখানে যদি এরকম থাকে আর এদিকে যদি কি থাকে R1 R2 R3 থাকে, এদিক থেকে যদি I পরিমাণ কি হয়, তড়িতাধান আসে, তাহলে এদিক দিয়ে কি পাস করবে? I1 পাস করবে, এদিক দিয়ে কি পাস করবে? I2 পাস করবে, এদিক দিয়ে কি পাস করবে? I3 পাস করবে। কারণ কারণ আমরা কি জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হয়, ডিভাইড হয়ে যায়। তড়িৎ প্রবাহ মাত্রা যদি এখানে I হয়, এখানে I1, এখানে I2, এখানে I3 যাবে। কিন্তু কথা হচ্ছে R1 R2 R3 এর মধ্যে রিলেশন কি আছে? রিলেশন আছে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। আমাকে কি লেখা আছে? R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। তার মানে যার রোধ বেশি, রোধ মানে কি? যে রেজিস্ট করবে। কাকে রেজিস্ট করবে? তড়িৎ প্রবাহ মাত্রাকে রেজিস্ট করবে। তাহলে যার রোধ বেশি তার মধ্য দিয়ে কম তড়িৎ প্রবাহ যাবে না বেশি তড়িৎ প্রবাহ যাবে? অবভিয়াসলি কম যাবে, কারণ রোধের কাজই রেজিস্ট করা। তাহলে রোধ কি করবে? রেজিস্ট করবে। কাকে রেজিস্ট করবে? তড়িৎ প্রবাহ মাত্রাকে কি করবে? রেজিস্ট করবে। তাহলে এখানে যার রোধ বেশি তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। তার মানে এটা বুঝতে হবে, যদি আমাকে রিলেশন R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 দেওয়া থাকে, তাহলে এটা আমাকে বুঝতে হবে যে এখানে কি হবে, I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন কি হবে? I1 হবে। সি নাম্বার অপশনটা হবে। ক্লিয়ার? এত অব্দি বুঝতে পারছো? मैंने उसके गली को छोड़ा, उसके गली में दिल को तोड़ा। এই দুটো কি সেম আছে না? I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1, I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1, এই দুটো অপশন সেম আছে। হ্যাঁ, একটুখানি দেখে নাও। I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1 আছে, দুটোতেই সেম জিনিসই লেখা আছে। ঠিক আছে, চলো কি বলছে, বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে তড়িৎ প্রবাহ মাত্রার কিরূপ পরিবর্তন হবে? দেখো বিভব প্রভেদ একই রাখতেছি, তার মানে কোনো পরিবাহীর ক্ষেত্রে প্রথমে আমি কি রাখতেছি? বিভব প্রভেদ দুটাতেই সেম রাখতেছি। বাট এটাতে কি করতেছি, রোধটাকে R1 ধরলাম, আইটাকে I1 ধরলাম, রোধটাকে R2 ধরলাম, আইটাকে I2 ধরলাম। আমাকে কি বলছে? রোধ অর্ধেক করে দিচ্ছি। তাহলে আগেরটার রোধ যদি R ধরি, তাহলে পরেরটার রোধ কি হবে? R/2 ধরবো। তাহলে আমাকে বলছে I1 I2 এর মধ্যে রিলেশন কি হবে? ভি দুটা সেম না? আমরা ওহমের সূত্র থেকে কি জানি? ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু IR। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? I1 R1 ইজ ইকুয়ালস টু I2 R2। তাহলে এখানে I1/I2 ইজ ইকুয়ালস টু কি হবে? R2/R1। R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু হচ্ছে R/2। এটার ভ্যালু কত? R। এখানে 1 থাকবে, তাহলে এই দুটা কাটবে। অ্যান্সার কত আসবে? হাফ। তাহলে I1/I2 কত হবে? হাফ। তাহলে এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 2I1 ইজ ইকুয়ালস টু কি হবে? I2। তাহলে I2 কি হবে? পূর্বের তড়িৎ প্রবাহ মাত্রার দ্বিগুণ হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্বিগুণ হবে। প্রবাহ মাত্রা কি হবে? দ্বিগুণ হবে। ক্লিয়ার? এত অব্দি জিনিস বুঝতে পারছো? জিনিসগুলো ডিটেলসে বোঝো, জিনিসগুলো একটুখানি একটু ভেবে দেখো যে হ্যাঁ কিভাবে হচ্ছে, নাকি মুখস্থ করো যে হ্যাঁ এটা এটা জীবনে কোনোদিন পরীক্ষায় এরকম আসবে না যে তুমি যে কোশ্চেনটা করে যাচ্ছ ওই কোশ্চেনটাই পরীক্ষায় আসবে। সেম কনসেপ্ট আসতে পারে, বাট সেম কোশ্চেন নাও আসতে পারে। কি বলছে? দৈর্ঘ্য এবং এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর রোধাঙ্ক আমাকে বলে দিছে, রোধাঙ্ক রো হলে পরিবাহিতা কত হবে? পরিবাহিতা মানে কি? দেখো আমরা কি জানি, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে এটাকে কি লিখতে পারি? আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ।
এবার আমরা পরিবাহিতা কি জানি? পরিবাহিতা ইজ ইকুয়ালস টু 1 বাই রোধ, তার মানে কি 1/r। তার মানে কি হবে? আর এর উল্টা হবে, আর কি আছে, রো এল বাই এ, তাহলে অ্যান্সার হবে এ বাই রো এল। অ্যান্সার কি হবে? ডি। অ্যান্সার কি হবে? ডি। বুঝতে পারছো? কোন রকম কনফিউশন আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে, দেখো থাকতেই পারে, সেটা নর্মাল ব্যাপার। যদি তোমার কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, ঠিক আছে? চলো 10 নম্বর কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি। 10 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি। চলো 10 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা আমাকে কি করো, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? 10 নম্বরটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? দেখো এটা তোমাদেরকে জানতে হবে, আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত, ঠিক আছে? রোধ কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করছে? ভোল্ট মিটারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? এগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? পরীক্ষায় এরকম ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। আহ ভোল্ট মিটারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? অ্যান্সার কি হবে? সমান্তরাল সমবায়। অ্যান্সার কি হবে? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট কি বলছে? মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত? মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত? এরকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, ঠিক আছে? একটুখানি ভালো মতন করে পড়াশোনা করে যাবে সবাই। আর তোমরা যদি এখনো পর্যন্ত লাস্ট মিনিট রিভিশন না দেখে থাকো, তোমরা এই চ্যানেলের লাস্ট মিনিট রিভিশন একটা প্লে লিস্ট আছে, ওখানে আমি তোমাদের টোটাল জিনিসটা কমপ্লিট করে দিচ্ছি। চলতরিতের পার্ট আমি কমপ্লিট করিয়ে রাখছি, চলতরিতের অঙ্কও করানো আছে, এবং তোমাদের ওখানে কেমিস্ট্রির পার্ট থেকে আহ ওই জৈব রসায়ন কেন বলছি, অজৈব রসায়ন যেটা আছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে, অজৈব রসায়ন, ওই পার্টটা আমি প্রত্যেকটা পার্ট, যেরকম অ্যামোনিয়া 20 মিনিট, সরি অ্যামোনিয়া আমি তোমাকে 30 মিনিটে কমপ্লিট করিয়েছি। তাছাড়া হাইড্রোজেন সালফাইড 20 মিনিটে কমপ্লিট করে দিয়েছি। এরকম ছোট ছোট ভিডিও দেওয়া আছে, ওগুলো একটু ভালো মতন করে দেখে নিও। ওটা তোমাদের জন্যই দেওয়া আছে, যাতে তোমরা পরীক্ষার আগের দিন ওই জিনিসটা দেখে যেতে পারো, ঠিক আছে? তাছাড়া আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, অবভিয়াসলি তোমাদের কাছে একটা রেকর্ডেড ভার্সনে যাচ্ছে, তো তোমরা 2x স্পিডেও জিনিসটা দেখে নিতে পারো। চলো অ্যান্সার কি হবে? 13 নম্বর অ্যান্সার কি হবে? মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত হয়? তড়িৎ কোষের রোধ হয় অসীম, ঠিক আছে? ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান এটা তোমরা হয়তো সবাই জানো, এটার অ্যান্সার কি হবে? সীসা এবং টিন। চলো তোমাদের জন্য এখানে হোমওয়ার্ক কি থাকতেছে? পরিমাণ কত থাকে? সীসা এবং টিনের পরিমাণ কত থাকে, ঠিক আছে? নেক্সট কি বলছে? ওয়ান বট বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? বোর্ড অফ ট্রেড ইউনিট, ওয়ান বটকে আমরা কি বলি? বোর্ড অফ ট্রেড ইউনিট। জুলের সমান। আমরা প্রথম তো এটা বোঝো যে ওয়ান বট মানে কি? ওয়ান বট মানে 1 কিলো জুল, সরি কিলো জুল কেন লিখছে, কিলো ওয়াট, কিলো ওয়াট আওয়ার। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। আর 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। টোটালটাকে আমরা কি লিখবো? ওয়াট সেকেন্ড। তার মানে কত আসবে? 360000 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে আমরা কি জানি? জুল। তাহলে এখানে কত আসবে? 1 2 3 4 5 6, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। দেখতে পাচ্ছ না? আমি সামনে চলে আসছি, এই দেখো। তাহলে অ্যান্সার কি হবে? 3.6 ইন্টু 10⁶ জুল। অ্যান্সার কি হবে? সি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? অ্যানোড কাদায়, অ্যানোড কাদা না, অ্যানোড মাড আর কি, এখানে অ্যানোড মাডের কথা বলছে, অ্যানোড মাডের কথা বলছে। অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু কোনটি হবে? অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু কোনটা হবে? রূপা, সোনা, ঠিক আছে? অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু কি হচ্ছে? রূপা আর সোনা। চামচের ওপর রূপোর তড়িৎ লেপন
করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়। ক্যাটায়ন কে ফর্ম করে? ধাতু ফর্ম করে। কোন যেই ধাতুর প্রলেপ দিব ওই ধাতুটাকে আমি কোথায় রাখবো? অ্যানোডে রাখবো। চামচের ওপর রূপার প্রলেপ দিচ্ছি, কার প্রলেপ দিচ্ছি? রূপা। তাহলে রূপাটাকে কোথায় রাখবো? অ্যানোডে রাখবো। ঠিক আছে, চামচটাকে কোথায় রাখবো? চামচটাকে রাখবো হচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, রূপা কি? রূপা হচ্ছে ধাতু। ধাতু অলওয়েজ কি ফর্ম করবে? ক্যাটায়ন ফর্ম করবে। আর এই ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে গিয়ে ডিপোজিট হবে। তাহলে চামচের ওপর রূপার প্রলেপ দেওয়ার জন্য চামচকে ক্যাথোডে রাখবো। কেন? তার কারণ ধাতু অলওয়েজ ক্যাটায়ন ফর্ম করে। ক্যাটায়ন কোথায় ডিপোজিট হয়? ক্যাথোডে ডিপোজিট হয়। তাহলে চামচকে ক্যাথোডে রাখবো, রূপাকে অ্যানোডে রাখবো, তার কারণ রূপা হচ্ছে ধাতু, ধাতু ক্যাটায়ন ফর্ম করবে, ক্যাটায়ন ক্যাথোডে ডিপোজিট হবে। তার মানে চামচের ওপর রূপার প্রলেপ পড়বে। তাহলে এখানে এবার আমাকে কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে? চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসাবে চামচ ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? পিতলের চামচের ওপর, মোদ্দা কথা চামচের ওপর, চামচের ওপর কি দিচ্ছি? চামচের ওপর রূপার প্রলেপ দিচ্ছি। রূপাকে কোথায় রাখবো? অ্যানোডে রাখবো। আমাকে জিজ্ঞাসা করছে কি অ্যানোডে কাকে রাখবো? রূপাকে রাখবো, কারণ রূপা হচ্ছে মেটাল। মেটাল অলওয়েজ কি ফর্ম করে? ক্যাটায়ন ফর্ম করে। আর ক্যাটায়ন কোথায় ডিপোজিট হয়? ক্যাথোডে ডিপোজিট হয়। তাহলে কে থাকবে? বিশুদ্ধ রূপার পাত। রূপার পাত কোথায় থাকবে? পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন যদি করি তাহলে সিলভারকে কোথায় রাখবো? অ্যানোডে রাখবো। নেক্সট কি কি বলছে? হাইড্রোজেন আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, কপার আয়ন, এগুলো কি? এগুলো ক্যাটায়ন। ক্যাটায়ন গুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কপার আগে ক্যাথোডে মুক্ত হবে। কি হবে? ক্যাথোডে মুক্ত হবে। কপার আগে কি হবে? কপার আগে ক্যাথোডে মুক্ত হবে। এত অবধি বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক অ্যামোনিয়াতে পরিণত করতে ব্যবহার করা হয়? এটা আমি তোমাদের লাস্ট মিনিট রিভিশনে করিয়ে আসছি। সিএও ব্যবহার করা হয়। কেন H2SO4 ব্যবহার করা হয় না? তার কারণ H2SO4 অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করে? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। P2O5 কি করে? অ্যামোনিয়াম ফসফেট। CaCl2 কি করে? জুতো যৌগ ফর্ম। জুতো যৌগ ফর্ম করে। ক্লিয়ার? তার মানে বাকি তিনটা কি করে? রিয়াকশন করে যায়। তার জন্য কি থাকে? সিএও একমাত্র কি করে? রিয়াক্ট করে। তাছাড়াও আরেকটা জিনিস যদি বলতে পারো তাহলে এটা মাথায় রাখবে যে সিএওটা কি হয়? ক্ষারধর্মী। আর এদিক থেকে যদি আমরা NH3 মানে অ্যামোনিয়া দেখি, এও কি হয়? ক্ষারধর্মী হয়। এও কি হয়? ক্ষারধর্মী। তার জন্য এরা কি করে না? রিয়াকশনে পার্টিসিপেট করে না। নেক্সট কি বলছে? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার দ্রবণে যে অধঃক্ষেপণ পড়ে তার কালার কি? তার রং কি হবে? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার দ্রবণে যে অধঃক্ষেপ পড়ে তার রং কি হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্যাকচুয়াল জিনিসপত্র তোমাদেরকে জানতে হবে। অ্যান্সার কি হবে? বাদামি। অ্যান্সার কি হবে? বাদামি। আমাকে এবার নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করছে? সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয়? সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে? H2S গ্যাস চালনা করলে পরে কি হবে? বেগুনি বর্ণের জটিল যৌগ ফর্ম হবে। বেগুনি বর্ণের জটিল যৌগ ফর্ম হবে। ক্লিয়ার? বেগুনি বর্ণের জটিল যৌগ কি হবে? ফর্ম হবে। নেক্সট বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যুক্ত করি, জলীয় অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি তাহলে ওর কালার কি হবে? ওর কালার হবে হচ্ছে, এটাও ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, কালার হবে হচ্ছে গাঢ় নীল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এটা।
তাহলে এই তিনটা কোয়েশ্চেন খুব ভালো মতন করে পড়বে। দেখো তোমাদেরকে যদি আমি একটুখানি এই জায়গাটা বলে দিই, এক তো তোমরা এটা মাথায় রাখবে, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া। আর কি মাথায় রাখবে? লাইকার অ্যামোনিয়ার পর মাথায় রাখবে হচ্ছে নেসলার বিকারক, নেসলার বিকারক। এরপরে মাথায় রাখবে হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এরপরে মাথায় রাখবে হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের পর কি আছে, সোডিয়াম নাইট্রোলিম, নাইট্রোলিম। এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। তারপর এই যে কপার সালফেটের সাথে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, CuSO4 এর সাথে অতিরিক্ত NH4OH যুক্ত করলে পরে কি হবে, এইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো জিনিস একটুখানি ভালো মতন করে পড়বে। দেন কি আছে, সালফান কাকে বলে এটা পড়বে, সালফান। দেন কি আছে, ওলিয়াম, ওলিয়াম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতন করে দেখে নেবে। নেক্সট কি বলছে, নাইট্রোলিন। দেখো বলতে বলতে চলে আসলো, ঠিক আছে, তো পরীক্ষা চলে আসতে পারে, কিন্তু ভালো মতন করে দেখে নেবে। নাইট্রোলিমের রিয়াকশনটা যদি আমি তোমাদেরকে বলে দিই, ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর সাথে যদি নাইট্রোজেনের রিয়াকশন হয়, কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম সায়ানামাইড, CaNCN। এটাকে আমরা কি বলি, ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে, ধূসর বর্ণের কার্বনের মিশ্রণকে আমরা কি বলি, নাইট্রোলিম বলি, যা কি হিসাবে ব্যবহার করা হয়, নাইট্রোজেন সার হিসেবে ব্যবহার করা হয়। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কি লিখতে পারি, CaCN2। নাইট্রোজেন দুটা আছে তার জন্য CaCN2। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলে এটা এটা সেম জিনিস, এইটা আর এটা কি হবে, সেম জিনিস। নেক্সট কি বলছে, লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া, অ্যাকচুয়ালি লাইকার কথাটা না, কথাটা হচ্ছে লিকোর অ্যামোনিয়া। লিকোর অ্যামোনিয়া, লিকিওর, যেটা আমরা লিকোর বলি না, লিকুইড লিকোর, ওটা লিকোর অ্যামোনিয়া। সেটাকে আমরা বাংলায় প্রনাউন্স যখন করি, ওটাকে আমরা কি বলি, লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত, দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ কত, দেখো লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ কত হবে। দেখো আমরা অ্যাকচুয়ালি লাইকার অ্যামোনিয়া কাকে বলি, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে, তার মানে অ্যামোনিয়ার মধ্যে জল মেশানো হচ্ছে। ঠিক আছে, তো অ্যামোনিয়ার মধ্যে কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে। তাহলে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলি, লাইকার অ্যামোনিয়া বলি। যেখানে অ্যামোনিয়া কত পার্সেন্ট থাকে, 35% থাকে। ক্লিয়ার। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড হলে অপরটি কি। দেখো প্রথম কথা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, কার্বন ডাই অক্সাইডের সাথে NH3 রিয়াকশনে কি উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়ার সংকেত যদি বলি তাহলে CO, এদিকে NH2, এদিকে NH2, CO, এদিকে NH2, এদিকে NH2। ক্লিয়ার। অ্যান্সার কি হবে, অ্যামোনিয়া। অ্যান্সার কি হবে, অ্যামোনিয়া। নেক্সট 27 নম্বর কি বলছে, স্মেলিং সল্ট কি। স্মেলিং সল্ট কোনটা হবে, অ্যামোনিয়াম কার্বামেট এবং অ্যামোনিয়ার কঠিন মিশ্রণকে কি বলে, স্মেলিং সল্ট বলে। এটা মাথায় রেখো, পরীক্ষায় এটা আসতে পারে। ঠিক আছে, পরীক্ষায় এটা আসতে পারে, স্মেলিং সল্ট। নেক্সট কি বলছে, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়। এখানে যদি আমি তোমাদেরকে বলি, নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি ফর্ম করে, নাইট্রিক অক্সাইড ফর্ম করে। কখন, 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস যদি দেই। আর এটা কখন হয়, যখন বিদ্যুৎ চমকায়, অর্থাৎ বজ্রপাতের সময় কি হয়, এই রিয়াকশনটা হয়। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি ফর্ম করে, নাইট্রিক অক্সাইড ফর্ম করে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে বি, নাইট্রিক অক্সাইড। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে বি, নাইট্রিক অক্সাইড। নেক্সট কি বলছে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক হবে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক হবে। তোমরা যদি ঠিকঠাক করে পড়ে থাকো তাহলে হয়তো তোমরা জানো যে ম্যালাকাইট কিসের আকরিক হবে, তামার আকরিক হবে। ঠিক আছে, লোহার আকরিকে রেড হেমাটাইটের সংকেত কি? আমি টোটাল সংকেত আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের কাছে কি আছে, এক তো আছে রেড হেমাটাইট, হেমা, সরি মুছে দিই, রেড হেমাটাইট।
রেড হেমাটাইটের সংকেত কি হবে? Fe2O3। কিন্তু যদি বলে ব্রাউন হেমাটাইট, ব্রাউন হেমাটাইট না, ব্রাউন হয়ে গেছে। কোন জিনিস রেড থেকে ব্রাউন হচ্ছে কেন? জল মেশাচ্ছে বলে। জল যখন মেশাবো তখন কি হবে? এই Fe2O3 এর এই টুটা সামনে চলে আসবে, 2Fe2O3, এই থ্রিটা পিছনে চলে আসবে, 3H2O। তাহলে ব্রাউন হেমাটাইটের সংকেত কি হয়? ব্রাউন হেমাটাইটের সংকেত হয় 2Fe2O3, 3H2O। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? না, মাঝে মাঝে সন্দেহ হয় তোমরা দেখতে পাও কি পাও না, আমি সামনে দাঁড়িয়ে থাকি নাকি। তাহলে অ্যান্সার কি হবে? Fe2O3, এটা রেড হেমাটাইট। আরেকটা জিনিস যেটা আছে ওটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe2O3 ছিল না, কার? রেড হেমাটাইটের। এর সাথে এক যোগ করব, এর সাথে এক যোগ করব, কি ফর্ম হবে? ম্যাগনেটাইট। তাহলে ম্যাগনেটাইটের সংকেত কি হবে? ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত হবে হচ্ছে Fe3O4। ম্যাগনেটাইটের সংকেত কি হচ্ছে? Fe3O4। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সংকর ধাতু জার্মান সিলভারের শতকরা সংযুক্তি হিসেবে সিলভারের পরিমাণ কত হবে? চলো এটার অ্যান্সার দাও। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে ফেলে, কি বলে যে হ্যাঁ কতটা পরিমাণ উপাদান ধাতু আছে। উপাদান ধাতু জিজ্ঞাসা করছে না, কিন্তু জিজ্ঞাসা করছে কতটা পরিমাণ উপাদান ধাতু আছে। 31 নাম্বার অ্যান্সার কি হবে? জার্মান সিলভারে সিলভারের পরিমাণ। জার্মান সিলভারে সিলভার থাকেই না, তাহলে অ্যান্সার কি হবে? 0। জার্মান সিলভারে সিলভার থাকেই না। তুমি যদি জিজ্ঞাসা করো যে স্যার কি করে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা চার্ট বানিয়ে দিচ্ছি, এই চার্টটা জাস্ট একটুখানি পড়ে নাও, বাকি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একদম পরিষ্কার করে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা কপার আছে, কপারের সাথে যদি আমরা Sn অ্যাড করি, কপারের সাথে যদি আমরা Zn অ্যাড করি, কপারের সাথে যদি Sn অ্যাড করি, তাহলে আমরা পাবো হচ্ছে বেল মেটাল বা কাঁসা, যেটা দিয়ে কাঁসা বাজানো হয়। ঠিক আছে? Zn এর, কপারের সাথে যদি আমরা Zn অ্যাড করি তাহলে পরে আমরা কি পাবো? তাহলে পাবো আমরা হচ্ছে পিতল। পিতলকে ইংলিশে বলে হচ্ছে ব্রাস। কিন্তু কপারের সাথে যদি Zn আর Sn দুটাই অ্যাড করি তাহলে পরে আমরা কি পাবো? ব্রোঞ্জ। তাহলে আমরা কি পাবো? ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জের মধ্যে কি আছে? কপার তো আছে, Sn ও আছে, Zn ও আছে। বেল মেটালে কি আছে? কপার তো আছে, Sn ও আছে। এটাতে কি আছে? কপার তো আছে, Zn ও আছে। Zn এর সাথে যদি আমরা এদিকে অ্যাড করি, Zn এর সাথে যদি এখানে আমরা Fe অ্যাড করি, Zn এর সাথে যদি আমরা এখানে নিকেল অ্যাড করি, তাহলে এইদিকে পাবো হচ্ছে আমরা জার্মান সিলভার। জার্মান সিলভার। আর এইদিকে আমরা পাবো হচ্ছে ডেন্টা মেটাল। ডেন্টা মেটাল। তাহলে আমাকে বলো ডেন্টা মেটালের মধ্যে কি কি আছে? কপার তো আছে, জিঙ্ক তো আছে, প্লাস Fe আছে, এটা Fe, হ্যাঁ Fe আছে। আর এটাতে কি আছে? কপারও আছে, জিঙ্কও আছে, নিকেলও আছে। ক্লিয়ার? এবার তোমাদেরকে একটা জিনিস, ভালো জিনিস বোঝাচ্ছি। এই Fe আর এই নিকেল যদি আলাদা আলাদা ভাবে যুক্ত হয় তাহলে কি ফর্ম করবে? ইনভার। তাহলে কি ফর্ম করবে? ইনভার। ইনভারের মধ্যে কি থাকে? Feও থাকে, নিকেলও থাকে, এই দুটা জিনিসই থাকে। জিঙ্কের সাথে যদি আমি ম্যাগনেসিয়াম অ্যাড করি তাহলে পরে কি ফর্ম হবে? ইলেকট্রন। ইলেকট্রন ফর্ম হয়। ঠিক আছে? আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ACMM। ACMM। ACMM মানে কি? ACMM মানে হচ্ছে ডুরালুমিন। ডুরালুমিন। ডুরালুমিনে কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে। আরেকটা কি আছে? CFC, মানে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিলে কি কি আছে? কার্বন আছে, Fe আছে, ক্রোমিয়াম আছে। এত অব্দি বুঝতে পারছো? দেখবে তোমাদের বইয়ে যতগুলো সংকর ধাতু আছে সবগুলো সংকর ধাতু এখানে আমি অ্যাড করে দিয়েছি, খালি একটা বাদে, ওটা হচ্ছে ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়াম মানে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম আছে। ক্লিয়ার? চলো
এই টোটাল জিনিসটা আমার বানানো, টোটালটা তুমি অন্য কোথাও পাবে না, এটা টোটাল যে চার্টটা আছে এটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে? চলো, নেক্সট যে কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে, প্রদত্ত কোন ধাতুটিতে জার্মান সিলভার থাকে, জার্মান সিলভারে থাকে না? জার্মান সিলভারে কোনটা থাকবে না? আমরা দেখি জার্মান সিলভারে কি কি আছে। জার্মান সিলভার, এই যে জার্মান সিলভারে কপার আছে, জিঙ্ক আছে, নিকেল আছে, তাহলে এখানে কি হবে? কপার, জিঙ্ক, নিকেল, তার মানে অ্যান্সার কি হবে? বি। অ্যালুমিনিয়াম থাকে না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত কোনটা হবে? বক্সাইটের সংকেত কি হবে? বক্সাইটের সংকেত মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করে, ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি। বক্সাইটের সংকেত পরীক্ষায় জিজ্ঞাসা করে, সি নাম্বারটা অ্যান্সার হবে। আমি এখানে লিখেও দিচ্ছি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কি বলছে, ডুরালুমিনে কোন ধাতু থাকে না? ডুরালুমিন মানে ACMM, মানে অ্যালুমিনিয়াম, কপার, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। তাহলে ডুরালুমিনে কোন ধাতু থাকে না? অ্যান্সার কি হবে? নিকেল। ডুরালুমিনে কোন ধাতু থাকে না? অ্যান্সার কি হবে? নিকেল। প্রদত্ত কোন ধাতুটি ব্রোঞ্জ এবং কাঁসা উভয় সংকর ধাতুতেই আছে? ব্রোঞ্জ এবং কাঁসা দুটাতেই আছে। দেখো ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম কপার, কপারের সাথে যদি আমরা এখানে SN অ্যাড করি তাহলে পরে আমরা কি পাবো? কাঁসা পাবো। আর এখান থেকে যদি ZN অ্যাড করি তাহলে পরে আমরা কি পাবো? পিতল পাবো। কিন্তু পিতলের কথা এখানে বলেনি। আমরা যদি ZN আর SN এখানে দুটাই অ্যাড করি তাহলে কি পাবো? ব্রোঞ্জ পাবো। তাহলে ব্রোঞ্জের মধ্যে কোন ধাতু আছে? ব্রোঞ্জ আর কাঁসা উভয় সংকর ধাতুতেই কি আছে? লোহা না, নিকেল না, টিন না, অ্যান্সার কি হবে? তামা। তামা এটাতেও আছে, তামা এটাতেও আছে, ব্রোঞ্জের মধ্যেও তামা আছে, কাঁসার মধ্যেও কি আছে? তামা আছে। এই যে কপারের সাথে SN অ্যাড করেই কি পাচ্ছি আমরা? কপার আর SN দিয়ে আমরা কি পাচ্ছি? কাঁসা পাচ্ছি। চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক কি হবে? রোধের এসআই একক হবে ওহম। রোধের সিজিএস একক কি হবে? অ্যাব ওহম বা স্ট্যাট ওহম। তোমরা আমাকে বলো, এসআই এবং সিজিএস এককের মধ্যে রিলেশন কি হবে? সিজিএস ইউনিটের মধ্যে রিলেশন কি হবে? এসআই অ্যান্ড সিজিএস ইউনিটের মধ্যে রিলেশন কি হবে? কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? গৃহস্থালীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকবে? লাইভ লাইনে থাকে। লাইভ তারের সাথে অলওয়েজ কে থাকে? ফিউজ থাকে। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পেয়ার কোনটি? অ্যাম্পেয়ার মানে কি? আই। তাহলে এখানে একটা জিনিস বোঝো, আই আমরা কোথা থেকে পাই? এক তো পাই কিউ ইজ ইকুয়ালস টু আইটি, তার মানে আই ইজ ইকুয়ালস টু কি হবে? কিউ বাই টি। আরেকটা আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। তাহলে এখানে কিউ বাই টি করলে কি হবে? কুলম পার কি হবে? সেকেন্ড হবে। কিন্তু দেখো কুলম সেকেন্ড আছে, কিন্তু আমার লাগে হচ্ছে কুলম পার সেকেন্ড। এটা কি পার সেকেন্ড? না, তাহলে এইটা অ্যান্সার হবে না। এখানে কি আছে? ভোল্ট ওহম ইনভার্স। এখানে কি আছে? ভোল্ট পার ওহম। তাহলে এই যে ভোল্ট পার ওহম, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বি। বলছে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? তিনটা জিনিস আছে, পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহী। তিনটার গ্রাফ একটু ভালো মতন করে সবাই পড়ে যাবেন। দেখো প্রথম কথা হচ্ছে পরিবাহী। পরিবাহীর এদিকে যদি রোধাঙ্ক থাকে, এদিকে যদি উষ্ণতা থাকে, গ্রাফ কেমন হয়? গ্রাফ হয় এরকম। দেন কে আসে? অর্ধপরিবাহী। এদিকে যদি রোধাঙ্ক থাকে, এদিকে যদি কি থাকে? উষ্ণতা থাকে, তাহলে গ্রাফ কেমন হয়? গ্রাফ হয় এরকম। দেন আসে অর্ধপরিবাহী। এদিকে যদি রো থাকে, এদিকে যদি টি থাকে, তাহলে গ্রাফ কেমন হয়? নর্মাল আসতে থাকে, একটা টেম্পারেচার, স্পেসিফিক টেম্পারেচারের পরে কি হয়? রোধাঙ্ক নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়ে যায়। এই স্পেসিফিক টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে টিসি। টিসি কে আমরা কি বলি? সংকট কোণ, সরি সংকট উষ্ণতা। যে উষ্ণতার নিচে যদি টেম্পারেচার আসে তাহলে পরে কি হয়ে যাবে? রোধাঙ্ক নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, এটা পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরি লিখলাম, আর এটা হচ্ছে অতিপরি লিখলাম।
অতি পরি। ঠিক আছে, এখানে আমাকে জিজ্ঞাসা করছে রোধাঙ্কের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়, রোধাঙ্ক কি হবে, হ্রাস পাবে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে। দেখো এখানে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। দেখো, উষ্ণতা যখন 1 ছিল রোধাঙ্ক কত বেশি ছিল, উষ্ণতা যখন 2 হলো রোধাঙ্ক তখন একটু কমলো, উষ্ণতা যখন 3 হলো রোধাঙ্ক আরো কমলো, উষ্ণতা যখন 4 হলো, এই যে উষ্ণতা যখন 4 হলো রোধাঙ্ক আরো কমে গেল। উষ্ণতা বাড়তেছে, রোধাঙ্ক কমতেছে, কার ক্ষেত্রে হবে, অর্ধপরিবাহী। নেক্সট কি বলছে, তড়িদাধান। তড়িদাধান কি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এককবিহীন রাশি, কোনোটিই নয়, অ্যান্সার কি হবে, স্কেলার রাশি। তড়িদাধান কি হয়, স্কেলার রাশি। নেক্সট কি বলছে, Q1 Q2 আধানের দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নিচের কোনটির সমানুপাতিক। আমরা কুলম্বের সূত্রে পড়ছি, কুলম্বের সূত্রে কি পড়ছি, কুলম্বের সূত্রে পড়ছি F ভ্যারাইজেস Q1 Q2 হয়, আরেকটা কি হয়, F ভ্যারাইজেস 1/r² হয়। তাহলে এখানে কি হবে, F ভ্যারাইজেস Q1 Q2, বি নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা কুলম্বের সূত্রে কি পড়ছি, দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি দুটো বিন্দু আধান থাকে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, তাহলে এদের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মানে Q1 × Q2, আর তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, Q1 Q2। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতার মান কত। দেখো, এগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে জানতে হবে, ইম্পর্টেন্ট, মাথায় রাখো। কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে হচ্ছে বি। নেক্সট কি বলছে, এসআই তে আধানের একক কি হবে। এসআই পদ্ধতিতে আধানের একক হয় হচ্ছে কুলম্ব। তুমি আমাকে অ্যান্সার দাও, সিজিএস পদ্ধতিতে আধানের একক কি হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ইএসইউ। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তুমি আমাকে বলো রিলেশন কি হবে, কার রিলেশন, অন্য কারো না, এসআই এবং সিজিএস এর রিলেশন। এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশন কি হবে বলো। ঠিক আছে, অন্য কারো রিলেশন বলতে হবে না, কোন বন্ধুর সাথে কোন বান্ধবীর রিলেশন আছে বলতে হবে না, তোমরা বলো এসআই আর সিজিএস এককের মধ্যে রিলেশন কি হবে। নেক্সট কি বলছে, দুটি 1 কুলম্ব বিন্দু আধান এবং 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে বল কত হবে। তাহলে এখানে দেখো, প্রত্যেকটাই কি আছে, এসআই পদ্ধতিতে আছে। আমরা যদি দেখি, তাহলে আমরা F ভ্যারাইজেস Q1 Q2/r², এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে Q1 Q2 কত, দুটাই 1 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। টোটাল অঙ্কটা কিসে হচ্ছে, এসআই এ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, F ইজ ইকুয়ালস টু K Q1 Q2/r²। তাহলে F ইজ ইকুয়ালস টু K, Q1 এর ভ্যালু কত, 1, Q2 এর ভ্যালু কত, 1, আর এর ভ্যালু কত, 1, তাহলে 1 এর স্কয়ার হবে। তাহলে F ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, K। K হচ্ছে কুলম্বের ধ্রুবক। এবার কুলম্বের ধ্রুবকের এসআই পদ্ধতিতে মান, সিজিএস পদ্ধতিতে মান তোমাকে জানতে হবে। কুলম্বের সিজিএস পদ্ধতিতে মান হয় হচ্ছে 1, কুলম্বের ধ্রুবকের সিজিএস পদ্ধতিতে মান হয় হচ্ছে 1, কিন্তু এসআই পদ্ধতিতে কুলম্বের ধ্রুবকের মান কত হয়, 9 × 10⁹ তাহলে এটা কত হবে, 9 × 10⁹ নিউটন, 9 × 10⁹ নিউটন। ক্লিয়ার, দুটো জিনিস মাথায় রাখবে, কুলম্বের ধ্রুবকের এসআই পদ্ধতিতে মান, কুলম্বের ধ্রুবকের সিজিএস পদ্ধতিতে মান। তড়িৎ বিভবকে তুলনা করা যেতে পারে কিসের সাথে। দেখো, আমরা যেরকম জানি, জল কোথা থেকে কোথায় যায়, হায়ার অল্টিটিউড রিজিয়ন থেকে লোয়ার অল্টিটিউড রিজিয়নের দিকে যায়। বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ, হাই প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নের দিকে যায়। সেম ভাবে এখানেও কি হবে, এখানেও হবে হচ্ছে তড়িৎ বিভব বা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, হায়ার পোটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার পোটেনশিয়াল রিজিয়নের দিকে। তাহলে এখানে আমরা এটাকে কিসের সাথে তুলনা করতে পারবো, জলের উপরিতলের উচ্চতার সঙ্গে আমরা কি করতে পারবো, তুলনা করতে পারবো। অ্যান্সার এটা হবে। নেক্সট কি বলছে, কোন বিন্দুর আধান ভি, ওই বিন্দু কিউ আধান আনতে কাজ কত করতে হবে। আমরা কি জানি, ভি ইজ ইকুয়ালস টু W/Q। তাহলে W ইজ ইকুয়ালস টু কি হবে, VQ। এটা তো ফর্মুলা, W ইজ ইকুয়ালস টু কি হবে, VQ। ঠিক আছে, V ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, তড়িৎ বিভব ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, W/Q। তাহলে W ইজ ইকুয়ালস টু কি হবে, VQ।
বিভবের এসআই একক কি হবে? বিভবের এসআই একক হবে হচ্ছে ভোল্ট। চলো এসআই একক যখন চলে আসলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো সিজিএস একক কি হবে? তো তোমাদের সিজিএস এককের অ্যান্সার হবে হচ্ছে স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট বলি, অথবা আমরা এটাকে কি বলি, ইএসইউ বলি। এটাও কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। নেক্সট কোয়েশ্চেন, 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কত হবে? আমি তোমাদেরকে বললাম ভি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, ডাব্লিউ বাই কিউ জানি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে জুল, কিউ মানে হচ্ছে কুলম, জুল পার কুলম, ঠিক আছে, জুল পার কুলম। নেক্সট কি বলছে? বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার। বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্ট মিটার। লাস্টের কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেবো। চলো লাস্টের কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে প্রবাহ মাত্রা মাপা হয় কি দিয়ে? এর সাথে সাথে আমাকে অ্যান্সার দাও। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ইএমএফ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ঠিক আছে, দেখো তোমাদের পরীক্ষা একদমই সামনে আছে। পরীক্ষার সামনে যদি তোমার কোনো পার্টে যদি রিভিশন করার দরকার হয়, তার জন্যই আমরা লাস্ট মিনিট রিভিশনের একটা সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কি আছে, যে হ্যাঁ যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভে আছে ওগুলো আমি চেষ্টা করছি যে হ্যাঁ 20 মিনিট 30 মিনিটের মধ্যে যাতে কমপ্লিট করানো পসিবল হয়, যাতে তোমরা পরীক্ষার আগে যদি কোনো একটা পার্ট দেখতে চাও তার জন্য তোমাদের ওয়ান শট কোনো 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও দেখতে না হয়। জাস্ট তোমরা 20 মিনিট বা 30 মিনিটের কোনো একটা ভিডিও দেখে টোটাল চ্যাপ্টারটাকে যাতে কমপ্লিট করে নিতে পারো। এবং এবং কতগুলো ক্লাস তোমাদের জন্য চলে এসেছে। একটা এসেছে হচ্ছে তোমাদের, আরে কোথায় গেল পেন, চলতরিতের অঙ্ক চলে এসেছে। চলতরিতের লাস্ট মিনিট সেশন যেটা, সরি চলতরিতের লাস্ট মিনিট যেটা রিভিশন ক্লাস আছে ওটা চলে এসেছে। দেখো চলতরিত অনেকটা বড় চ্যাপ্টার, তো চলতরিত কমপ্লিট করাতে আমার 1 ঘন্টা টাইম লেগেছে, যেটা আরো অনেকটা বেশি হতে পারতো, বাট আমি 1 ঘন্টায় কমপ্লিট করিয়েছি। তো একটুখানি তোমরা গিয়ে দেখে এসো। আর তাছাড়া তো রাসায়নিক গণনার, তোমরা জানো সেকেন্ড সামেটিভে তোমাদের কি আছে, রাসায়নিক গণনা আছে। রাসায়নিক গণনা করতে অনেকের প্রবলেম হয়, অনেকে ভয় পায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ক্লাসটা করে আসো, তোমাদের আর কোনো প্রবলেম হবে না। একদম বেস্ট কন্টেন্ট এখানে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো দেখো এরকম অনেক ক্লাস তোমাদের জন্য আসছে এবং ভবিষ্যতেও তোমাদের জন্য আসতে থাকবে। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কি করো, সাবস্ক্রাইব করে নিও। এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল ছিল তোমাদের জন্য। এবং তোমার যদি মনে হয় যে হ্যাঁ সত্যি এটা হেল্পফুল ছিল, অবশ্যই তোমার বন্ধু বান্ধবী বা ক্রাশ যেই হোক না কেন তাকে শেয়ার করতে পারো। তোমরা একসাথে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারো, তার কারণ তোমরা 2027-এর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছো, এবং তোমাদের তার জন্য টোটাল गाइडेंस আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।